সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। বাসাবাড়িতে গ্যাস না থাকায় দুর্ভোগ চরমে। সকালে এককালে 6টার থেকে যায়, দুপুরে 1টা পর্যন্ত একটু আসে। রান্নাবাড়িও হয়নি, রাত্রেও আসে না, মাঝে মধ্যে যদিও মনে চায় 12টা পরে আসে। তো বাড়িতে খাবার কিনতে গেলেও আমার উপরে একটা প্রেশার পড়ে যায়। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। প্রতি 100 গ্রামে আছে 20 থেকে 320টি কণা। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, উঠেছেন গুলশানের নিজের বাসায়। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের আইনি ভিত্তি নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। টেকনাফের কাউন্সিলর একরাম হত্যায় হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল। ইয়ামিন হত্যা মামলায় আসামিদের নামে পরোয়ানা জারি। মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। ভারতে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মোদির। জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে তার সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা। চোটের কারণে নেই লিটন ও নাহিদ রানা, ফিরেছেন সৌম্য ও জাকির আলী। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। যানবাহনে ব্যবহার করা গ্যাসের সংকট রাজধানীতে। সিএনজি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ওইখান থেকে সিরিয়াল ঘুরতে ঘুরতে এখানে আসলাম গেটের কাছাকাছি, এখন ওনারা বলতেছে গ্যাস নাই। 4 ঘন্টা কাছাকাছি সিরিয়াল দিছি, লাইন বন্ধ রয়েছে, লাইনে গ্যাস নাই, বসে রয়েছি। পাম্পে গ্যাস নেই, কী করবো? সিরিয়ালে দাঁড়াই দিয়েছি। কারণ আমাদের যে কষ্ট, এটা তো আর মালিকেরাও বোঝে না। তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে 2 সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। অনেক সময় অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। এই অবস্থায় কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া ও বাড্ডা সহ রাজধানীর বেশিরভাগ এলাকায়। অবশ্য গ্যাসের সংকট থাকলেও দাম বাড়েনি। ওরা তো বলতেছে লাইনে কোনো গ্যাস নাই। তা গ্যাস যদি না থাকে তাহলে আবার গ্যাস দেয়, আবার কতক্ষণ পরে বন্ধ করে, আবার কতক্ষণ পরে দিতেছে, তাও তো আমরা বুঝতেছি না। এটা সিন্ডিকেট, এটা তো আর কিছু না, ওই তেলের মতন হয়েছে আর কি। এখন আর তেলের সিরিয়াল নাই, এখন আবার গ্যাস। এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই পায়তারা করতেছে। পেট্রোবাংলা সূত্র বলছে, বর্তমানে দিনের বেলায় সারা দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। 1 সপ্তাহ পর যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এটা তো মজুত করার কিছু নাই, যে মজুদের জন্য যে গ্যাসটা দাম বাড়লে মনে করেন আমাদের গ্যাসটাই মজুত করলাম, তাহলে আমার লাভ হবে। এখানে মজুত, এটা দাম বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক না। এটা মানে জাতীয় গ্রিডের একটা প্রবলেম হচ্ছে। রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সংকটের এই চাপ কেবল সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে সার্বিক পরিবহন খাত ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও চরম রূপ নেবে বলে আশঙ্কা চালক ও মালিকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ বাসাবাড়ির চুলা জ্বলছে না। গ্যাস সংকটের এই চিত্র উঠে এসেছে আমাদের আজকের জনতার কথায়। ভোর থেকেই চুলা বন্ধ, দুপুর গড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। রাজধানীর আবাসিক এলাকাগুলোতে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিল দিয়েও মিলছে না গ্যাস, নেই তিতাসের কোনো আশ্বাস। রাজধানীর আবাসিক এলাকার মানুষের এই ভোগান্তি নিয়েই আজকের জনতার কথা।
শুনবো কি বলছেন তারা। সকালে এককালে 6টার থেকে যায়, দুপুরে 1টা পর্যন্ত একটু আসে। আর যেই গ্যাস আসে ওই গ্যাসে রান্না খাবার করা যায় না। আমাদের কোনো গ্যাস একদমই নেই, আমরা ইলেকট্রিক চুলায় রান্না করি। এখন এতে রান্না করা খুবই কষ্ট। গ্যাসটা একটা চাপ থাকে, পোলাপানে সবসময় তো রান্না দেরি হয়, তো বাড়িতে খাবার কিনতে গেলেও আমার উপরে একটা প্রেশার পড়ে যায়। চুলার বিল মনে করেন 1180 টাকা করে তারা নিয়ে যাইতেছে। আবার আমরা সিলিন্ডার করব, সিলিন্ডারও মনে করেন 2000 টাকার উপরে। সরকার একটা করুক, গ্যাস কেটে দিয়ে গ্যাসের লাইন না দিয়ে, মানে বিদেশিদের মতো সিলিন্ডার করুক, সিলিন্ডারের দাম কমাই দেয়। সকাল থেকে এই পর্যন্ত কোনো গ্যাস নাই, রান্নাবাড়িও হয়নি, রাত্রেও আসে না, মাঝে মধ্যে যদিও মনে চায় 12টা 1টার পরে আসে। আগে শুধু শীতের মধ্যে সমস্যা থাকতো, আর এখন শীত গরম 12 মাস একই অবস্থা। জ্বালানি সংকট উন্নয়নের পথে বড় বাধা বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিকল্প জ্বালানি আবিষ্কারের ওপর গুরুত্ব দেন। রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যেন আরও বেশি করে ফান্ড বন্ধ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি ভাবন করতে পারবো এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। সংস্থাটির গবেষণায় প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। রবিবার রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে ESDO। 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত পরিচালিত এই গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানি করা 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে নমুনাগুলোর বিশ্লেষণ করা হয়। যাচ্ছি পরের প্রসঙ্গে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা 11:30টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর হাফিজউদ্দিন আহমদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পরিদর্শন বই সই করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে তিনি রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে 3 বছরে 3 সরকার প্রধানকে শপথ পড়ানো রাষ্ট্রপতি অধ্যায়ের সমাপ্তি হলো। রাজনৈতিক পট পরিবর্তনে সাবেক এই রাষ্ট্রপতি বরাবরই ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন শেষে রবিবার দুপুর 2:15টার দিকে বঙ্গভবন থেকে বিদায় নিলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে বিদায় জানান সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। এর আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পালন করেছেন জেলা জজের দায়িত্ব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও রাষ্ট্রপ্রধান থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়িয়েছেন তিনি। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ পড়ান। তবে 24-এর পট পরিবর্তনের পর বিভিন্ন সময় সাবেক এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে নির্ধারিত পেনশন, প্রয়োজনীয় নিরাপত্তা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। প্রায় 3 বছর দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে গেলেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ের আগে তার এই পদত্যাগ দেশের সাংবিধানিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। এখন দৃষ্টি নতুন নেতৃত্বের অধীনে পরবর্তী সাংবিধানিক কার্যক্রমের দিকে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, বঙ্গভবন, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানালেও সরকার বিষয়টি আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথা হয়েছে এমন কোনো তথ্য নেই তার কাছে। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পরেই বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি পলাতক শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও অভিযোগ ওঠে। সকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় সাংবিধানিকভাবেই দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে তাঁর সহযোগিতা। শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়ার মতো নয় বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধাই পাবেন। তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত রাখবে সরকার। অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে সাবেক কমিশনার একরামুল হককে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার 11 আসামির মধ্যে গ্রেপ্তার 3 জন ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার অপরাধে 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 2018 সালের 26 মে রাত কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন সাবেক কমিশনার একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার পর ঠান্ডা মাথায় একরামুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী আয়েশা বেগম। একরামুল হককে হত্যার ঘটনায় সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেন তার স্ত্রী। তদন্ত শেষে রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 11 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার রয়েছেন টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক 2 কর্মকর্তা আনোয়ার লতিফ ও মাহবুব আলম। তবে শেখ হাসিনা সহ বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পরে মামলার পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এই 19 জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের এক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার।
মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে কিভাবে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আজ থাকছে এই নিয়ে প্রতিবেদন। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্য ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে প্লাস্টিক, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সুচ, স্যালাইনের ব্যাগ সহ অন্যান্য বর্জ্যের কারণে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পরিবেশ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। হাসপাতালে এই যে সুইচ বলে, বিভিন্ন ফার্মাসির যে বিষাক্ত যে ওষুধের দ্রব্য ব্লেড হইতে ছুরি যা হয়তো এখানে ডুবে আছে। তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল যে কি, যাতে করে পার্শ্ববর্তী যে জমি, ধানের জমি, তাদের ক্ষতি না হয়। তারা ওই ধরনের যে একটু ব্যবস্থা নিতেন, হতে ক্ষতি হতো না। আসা যাওয়ার পথে দেখেন রাস্তার উপরে পৌরসভার ময়লাগুলো রাস্তার উপর ফেলে যায়, ভালো ময়লাগুলো একদম নদীতে চলে যায়। এছাড়াও প্লাস্টিক সহ হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ভাঙা কাচের ভয়ে জমিতে কাজে নামতে পারছেন না কৃষকরা। যদিও পৌরসভা থেকে হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে পৌরসভার বাইরে গিয়ে। তো ওখানে কর্মচারী হিসেবে আমি যেতে পারি না, প্রথমত আমি যেতে পারি না। আর আমি গেলেও আমার করার কিছু নেই এই কারণে, কারণ আমার কাজ হচ্ছে সীমাবদ্ধ। এখানে জনগণ যে প্রাত্যহিক ময়লাগুলো উৎপাদন করে সেগুলো অপসারণ করাটা হচ্ছে আমার কাজ। বান্দরবানবাসীর দাবি, জেলায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সংস্কারের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে দেওয়া সহ তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, তাই এক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ঢাকায় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না জানিয়ে তিনি অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপি পেয়েছে, তাই জনগণের রায় চূড়ান্ত, এর ঊর্ধ্বে কোনো বিকল্প নেই। বিএনপি যদি জনগণের এই রায়কে অবজ্ঞা করে তাহলে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারে দেখে নেব দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। মোবাইল ব্যাংকিং সেবায় অতিরিক্ত ট্রানজ্যাকশন সার্ভিস চার্জ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার এই সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা সংগ্রহের নামে ফি আদায় বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। এই ফি আদায় আইনসম্মত কিনা তা পর্যালোচনার জন্য আবেদন জানানো হয়েছে।
চলতি 2026-27 অর্থ বছরের প্রথম 25 দিনেই দেশে এসেছে 2.299 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 20.6% বেশি। ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া এক নারীকে 3.5 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। কচুরিপানা আঁকড়ে প্রায় 30 কিলোমিটার ভেসে থাকার পর ফরিদপুরের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ফেরিটি রাজবাড়ির দৌলতদিয়ার উদ্দেশ্যে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে গিয়েছিল। দেশের বাইরের খবর, পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর করতে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, টাস্ক ফোর্সটি ভারতের পরীক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে আরও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। মোদী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। সংসদে কঠোর আইনি বিধান সহ নতুন আইন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলা এবং বাব এল মানদেব প্রণালী বন্ধের শঙ্কায় এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন আরও কঠিন করে তুলছে পশ্চিম এশিয়ার যুদ্ধের সমীকরণ। শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমন খবর রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। ওয়াশিংটন তেহরানের হামলা পাল্টা হামলায় কিভাবে ইসলামাবাদও জড়িয়ে পড়তে পারে, এই নিয়ে এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা যায় হরমুজ প্রণালীর আধিপত্য ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান উত্তেজনার পারদ ছড়াচ্ছে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী পর্যন্ত। এছাড়া সীমান্তে সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠা অন্যতম কারণ। এমনকি সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা সমীকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই যখন অবস্থা, তখন বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির কারণে বড় ধরনের কঠিন সিদ্ধান্ত নেয়ার ঝুঁকিতে রয়েছে পাকিস্তান। কারণ চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর যে কোনো হামলাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখে ইসলামাবাদ। এমনকি বিতর্কিত ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি আরবের এলাকায় সেনাও মোতায়েন রেখেছে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ উত্তেজনা বাড়লে যে কোনো সময় লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীটি হুথিরা বন্ধ করে দেওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। পাকিস্তান সহ অনেক দেশের তেল গ্যাস আমদানিতে এই রুট অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে এটি হুমকিতে পড়লে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ থেকে লড়াইয়ের ময়দানে নামার ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া গত বছর সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ আলোচনা আরও বেশি ভাবাচ্ছে। এমনকি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল গোলাম মোস্তফার মতে, আপাতত পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন। তবে হুথিরা যদি সৌদি আরবে তাদের হামলার পরিধি বাড়ায়, তাহলে পরিস্থিতি বদলাবে বা কঠিন সিদ্ধান্ত নিতে ইসলামাবাদ বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন অবসরপ্রাপ্ত এই জেনারেল। বিশ্লেষক ও পাকিস্তানি কর্মকর্তাদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে শুধু কূটনৈতিক তৎপরতা বাড়ানোই নয়, বরং জ্বালানি সরবরাহের যে নৌরুটগুলো ঝুঁকিতে রয়েছে সেগুলোকে ঝুঁকির মুক্ত করাই এখন ইসলামাবাদের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই লিটন দাস ও পেসার নাহিদ রানা। তাদের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকির আলী অনেক। আর সবচেয়ে বড় চমক, প্রথমবার টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মুশফিক হাসানের অন্তর্ভুক্তি। উইকেট রক্ষক হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অমিত হাসান। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। 13 আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় শেষ টেস্ট মাঠে করাবে 22 আগস্ট ম্যাকেতে। বিনোদন অঙ্গনের খবর, শিল্পকলা একাডেমিতে চলছে 4 দিন ব্যাপী নজরুল নাট্যোৎসব 2026। নাটক, গান, আবৃত্তি, নৃত্যের সমন্বয়ে এই আয়োজন পরিণত হয়েছে সংস্কৃতি মনাদের এক মিলন মেলায়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাট্যচিন্তা, সাহিত্য ও সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে 4 দিনব্যাপী এই নাট্য উৎসবের রবিবার ছিল দ্বিতীয় দিন। এদিনের মূল আকর্ষণ বাঁশরী রেপার্টরি থিয়েটারের প্রযোজনা আলেয়া। একই সাথে বরিশাল শিশু থিয়েটার পরিবেশন করে পুতুলের বিয়ে এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে হাসির নাটক বউয়ের বিয়ে। আসতে পেরে মনে হচ্ছে আমি জাস্ট কিশোর বয়সে চলে গেছি, এরকম লাগছে আমার। সত্যি তার সব কিছুতেই আমরা প্রেরণা পাই, শক্তি পাই, উজ্জ্বলভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাই। আয়োজকরা জানান দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা দারুণ খুশি। এখানে একটা হবে, সব মিলে আজকে 3টা নাটক হবে। আমরা আশা করি বিপুল সংখ্যক দর্শক দেখবেন এবং দিন দিন নজরুলের নাটকের দর্শক বাড়বে। নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী আয়োজিত নজরুল নাট্য উৎসব চলবে 28 জুলাই পর্যন্ত। এই আয়োজনের মিডিয়া পার্টনার দীপ্ত টিভি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। বাসাবাড়িতে গ্যাস না থাকায় দুর্ভোগ চরমে। সকালে এককালে 6টার থেকে যায়, দুপুরে 1টা পর্যন্ত একটু আসে। রান্নাবাড়িও হয়নি, রাত্রেও আসে না, মাঝে মধ্যে যদিও মনে চায় 12টা 1টার পরে আসে। তো বাড়িতে খাবার কিনতে গেলে আমার উপরে একটা প্রেশার পড়ে যায়। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। প্রতি 100 গ্রামে আছে 20 থেকে 320টি কণা। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, উঠেছেন গুলশানে নিজের বাসায়। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের আইনি ভিত্তি নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। টেকনাফের কাউন্সিলর একরাম হত্যায় হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল। ইয়ামিন হত্যা মামলায় আসামিদের নামে পরোয়ানা জারি। মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। ভারতে পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মোদির। জানান শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে তার সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা। চোটের কারণে নেই লিটন ও নাহিদ রানা, ফিরেছেন সৌম্য ও জাকির আলী। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।